নমস্কার, আমি ইমতিয়াজ। আজ আমরা আলোচনা করব ইতিহাসের উপাদান সম্পর্কে। সাধারণত আমরা দেখি, যখন আমরা ইতিহাস নিয়ে আলোচনা করি, প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে জানতে হয় সেটি হচ্ছে ইতিহাসের উপাদান। এই ইতিহাসের উপাদান সাধারণত কালানুক্রমিক, বিশ্লেষণাত্মক এবং গবেষণামূলক বিবরণের একটি রূপ। ইংরেজি শব্দটি যে হিস্ট্রি, সেটি একটি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে, যার অর্থ সাধারণত তদন্ত বা সত্যানুসন্ধান। এবং আমরা জানি, খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইতিহাসের জনক নামে যিনি পরিচিত রয়েছেন, তিনি গ্রিক এবং পারস্য যুদ্ধের বিবরণ লিপিবদ্ধ করেছেন। ইতিহাসের উপাদান বলতে আমরা সেই সমস্ত উপাদানগুলোকেই বা উৎসগুলোকেই বোঝাবো, যেগুলো সাধারণত ইতিহাস বিশ্লেষণ করতে, ইতিহাসকে বুঝতে এবং ঐতিহাসিক ঘটনাগুলোকে পুনর্গঠন করতে সাহায্য করে। এই ইতিহাসের উপাদান মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি লিখিত উপাদান, একটি অলিখিত উপাদান। লিখিত উপাদান বলতে আমরা সাধারণত বুঝি অতীতের কোনো এক সময়ে যেগুলো লিখিত নথি, যা ঐতিহাসিক ঘটনা, সমাজ, সংস্কৃতি এবং রাজনীতি তথ্য প্রদান করে। এই লিখিত উপাদানের মধ্যেই রয়েছে প্রাথমিক উৎস, প্রাইমারি সোর্স, এবং এগুলি সেই সময়ে লিখিত হয়েছে, সমসাময়িক বা কাছাকাছি সময়ে লিখিত হয়, যা অনেক সময় এগুলোকে আমরা সমসাময়িক উপাদান হিসাবে চিহ্নিত করছি। আমরা দেখছি এই উপাদানগুলির মধ্যে আবার বিভিন্ন ভাগ রয়েছে, যেমন সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানের মধ্যে আবার ভাগ আছে ধর্মীয় গ্রন্থ, কাব্য, জীবনী, ঐতিহাসিক বিবরণ, এই সমস্ত সাহিত্যকর্ম। এগুলি থেকে আমরা সাধারণত ধর্ম, দর্শন, সংস্কৃতি, রাজনৈতিক যে অবস্থা সেগুলি সম্পর্কে জানতে পারি। আমরা প্রথমে দেখেছি, যদি ভারতীয় প্রেক্ষাপটে আমরা দেখি, তাহলে সেখানে বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ, পুরাণ, এই সমস্ত বিভিন্ন ভারতের ধর্মীয় এবং সামাজিক জীবনকে বোঝার জন্য এগুলো পেয়ে থাকি। যদি আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটকে বুঝি, তাহলে সেক্ষেত্রে কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাস্তরঙ্গিনী, বাণভট্টের হর্ষচরিত, এই সমস্ত গ্রন্থগুলি আমি নাম বলতে পারি। যদি আমরা মুসলিম যুগকে জানতে চাই, তাহলে সেক্ষেত্রে মিনহাজুস সিরাজের তবাকতি নাসিরি, বা আবুল ফজলের আইনি আকবরী, বা বাবরের তুজুকি বাবরি, এই ধরনের তথ্যে আমি কথা বলবো। ঔপনিবেশিক যুগের সম্পর্কে যদি আমার জানতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে ব্রিটিশ যে কর্মকর্তা ছিলেন তাদের ডায়েরিগুলো, বিভিন্ন ধরনের সংবাদপত্র, বা উইলিয়াম জোনসের এশিয়াটিক সোসাইটির প্রতিবেদন। এবার যদি আমি দলিলপত্র বা নথির কথা বলি, তাহলে দলিলপত্র বা নথি সাধারণত আমরা পেয়ে থাকবো কোনো ব্যক্তিগত নথি বা কোনো সরকারি নথি, হতে পারে সেটা রাজকীয় কোনো ফরমান, চুক্তিপত্র বা ভূমিদানপত্র। এই ভূমিদানপত্রের কথা বলতে গিয়ে আমরা দেখেছি যে তাম্রশাসন, বিশেষ করে যে পাল রাজারা যে বিভিন্ন যে খালিমপুর তাম্রশাসন বা চোল রাজাদের উত্তর মেরুর তাম্রশাসন, সেখান থেকেও আমরা বিভিন্ন ধরনের ইতিহাস পাচ্ছি। মুঘল ফরমান, ব্রিটিশ নথি, সেগুলো থেকেও আমরা কিন্তু বিভিন্ন ইতিহাস সেই সময়কার আমাদেরকে জানতে সাহায্য করছে। পাশাপাশি বৈদেশিক বিবরণ রয়েছে, যারা বৈদেশিক পর্যটক ছিলেন, যে সকল বণিক, রাষ্ট্রদূত, যারা কোনো এক সময় ভারতবর্ষে এসেছেন, ধর্মপ্রচার করছেন, তাদের বিভিন্ন লিখিত বিবরণ, তাদের যে নিরপেক্ষ দৃষ্টিকোণ, এগুলো থেকে আমরা তথ্য পেয়ে থাকছি। আমরা সেরকমই কিছু নাম উল্লেখ করেছি। বিশেষ করে চীনা পর্যটক আমরা জানি যে গুপ্ত যুগের সমাজ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতে পারছি ৫ম শতাব্দীতে যে ফাইয়েন যখন ভারতে আসছেন, ৭ম শতাব্দীতে হিউয়েনসাং যখন ভারতে আসছেন, সেই সময়কার হর্ষবর্ধনের রাজত্ব, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা জ্ঞান পাচ্ছি পরবর্তীকালে গিয়ে। ঈদ সিংয়ের যে সময়কার, তিনি হচ্ছেন ৭ম শতাব্দীর ইতিহাস আমরা জানতে পাচ্ছি। আমরা যদি কিছু গ্রিক রোমানের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা মেগাসনিসকে দেখছি, চন্দ্রগুপ্ত মৌর্যের পাটলিপুত্রের বিবরণ পাচ্ছি, প্লিনি, টলেমি, তাদের লেখা থেকেও আমরা বিভিন্ন ইতিহাস পেয়ে থাকছি। আরবি ও পারসিকের যদি আমরা কথা বলি, তাহলে আমরা দেখছি আল বিরুনির লেখা গ্রন্থ তারিকুল হিন্দ, যে মাহমুদ গজনির সময়কাল আমরা ইতিহাস পাচ্ছি। ইবন বতুতার ইতিহাস আমরা পাচ্ছি, ফ্রান্সিস বার্নিয়ারের লেখা আমরা পাচ্ছি, মার্কোপোলো, টমাস রো, ব্যাপটিস্ট, ট্যাভার্নিয়ার, তাদেরও ইতিহাস আমরা কিন্তু রেখে যাওয়া থেকে আমরা বিভিন্ন উপাদান সংগ্রহ করতে পারছি। কিন্তু বিষয় হচ্ছে, লেখক কখনো কখনো পক্ষপাতিত্ব বা অতিরঞ্জন দেখাচ্ছেন। যেমন মেগাসিনিস, তিনি পাটলিপুত্রের বর্ণনা দিতে গিয়ে কখনো কখনো মনে হচ্ছে অতিরঞ্জিত করে ফেলেছেন।
আবার দেখা যাচ্ছে ভাষাগত কোথাও বাধা আছে, সাংস্কৃতিক ভুল বোঝাবুঝি হয়েছে, অসম্পূর্ণ তথ্য বা একপক্ষীয় দৃষ্টিভঙ্গিও কিন্তু ঘটেছে। যিনি লিখছেন তিনি হয় সমাজটিকে ঠিক করে বুঝতে পারেননি, বা ভাষা বুঝতে পারেননি, বা তার বোঝার ক্ষেত্রে, তার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে কোথাও একটা সীমাবদ্ধতা রয়েছে। ঠিক অপরদিকে রয়েছে অলিখিত কিছু উপাদান, যেগুলি সাধারণত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে। যখন আমরা খনন থেকে যে সমস্ত প্রাপ্ত বস্তু পাচ্ছি এবং তার উপর ভিত্তি করে যখন আমরা ইতিহাস লিখব, এতে কিন্তু এগুলোকে আমরা তখন অলিখিত উপাদানের মধ্যে ফেলছি। হতে পারে সেগুলো দ্বিতীয় উৎস হিসেবে বিবেচিত হতে পারে। আমাদের সমাজে যে দৈনন্দিন জীবন, অর্থনীতি, শিল্পকলা, সেই সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের দেবে। এর মধ্যে আমরা প্রথমেই পাচ্ছি শিলালিপি এবং স্তম্ভলিপি। আমরা জানি যে অশোকের শিলালিপির কথা, তিনি কিভাবে তার ধর্মপ্রচার ও শান্তির বার্তা দিয়েছেন, অহিংসার বার্তাকে পৌঁছে দিয়েছেন। সমুদ্রগুপ্ত তিনি প্রয়াগ প্রশস্তির মাধ্যমে কিভাবে সামরিক বিজয় ঘটিয়েছেন তার কথা। দেবপালের মুঙ্গের তাম্রশাসন থেকে আমরা পাল রাজাদের ভূমিদানের কথা। বাংলার মহাস্থানগড় শিলালিপি থেকে আমরা মৌর্য যুগের প্রশাসনিক তথ্য পেয়েছি। অপরদিকে যদি আমি মুদ্রার কথা বলি, তাহলে দেখতে পাচ্ছি যে মুদ্রা রাজনৈতিক, অর্থনৈতিক এবং অপরদিকে সাংস্কৃতিক তথ্য কিন্তু প্রদান কিন্তু করছে। বিশেষ করে আমি যদি কুষাণ রাজাদের স্বর্ণ মুদ্রার কথা বলি, তাহলে সেখানে মুদ্রা থেকে আমরা তাদের নাম, তার দেবতার ছবি, বা গুপ্ত রাজাদের মুদ্রা থেকে আমরা বিভিন্ন যে ভঙ্গি, তাদের যে অশ্বমেধ যজ্ঞের চিত্র, মুঘল যুগের রাজাদের থেকে আমরা আকবর যে ধর্মীয় সহিষ্ণুতা নিচ্ছেন তার প্রমাণ, বিভিন্ন জিনিসগুলো কিন্তু উঠে আসছে এই মুদ্রা থেকে। স্থাপত্য এবং ভাস্কর্য অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মন্দির, স্তূপ, দুর্গ, ভাস্কর্য, সেগুলো থেকেও আমরা কিন্তু বেশ কিছু ইতিহাস পাচ্ছি। কিন্তু কিভাবে পাচ্ছি? আমি যদি সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো এবং হরপ্পানগরের পরিকল্পনা দেখি, তারা কিভাবে নিকাশি ব্যবস্থা করেছে, কিভাবে তারা গোডাউন তৈরি করেছে, কিভাবে তারা রাস্তা তৈরি করছে, কিভাবে তারা তাদের বিভিন্ন যে বাড়িঘরগুলো তৈরি করছে, তার একটা প্রমাণ পাচ্ছি। আমরা মৌর্য যুগে বৌদ্ধ শিল্পকলার প্রমাণ পাচ্ছি সাঁচি স্তূপের মধ্য দিয়ে। পাল যুগের বৌদ্ধ স্থাপত্য, যে পাহাড়পুর মহাবিহার বা ময়নামতি শালবন বিহার, সেগুলো আমরা যখন দেখছি। উড়িষ্যার শিল্পকলা, কোণার্ক মন্দির বা চন্দেল খাজুরাহ মন্দির, সেখান থেকে শিল্প, ধর্ম এবং প্রযুক্তি যে কতটা উৎকর্ষ হয়েছিল, এগুলো কিন্তু প্রমাণ কিন্তু উঠে আসছে। এবং একইভাবে আমরা দেখছি যে সিন্ধু সভ্যতার যে শিলমোহর বা বাংলার যে টেরাকোটা ফলক বা প্রাচীন অস্ত্র, সবই কিন্তু প্রমাণ কিন্তু দিচ্ছে। এগুলো কিন্তু সবই অলিখিত উপাদান, কিন্তু ইতিহাসের এক একটা দিক উন্মোচন করছে, ইতিহাসকে লিখতে, বুঝতে সাহায্য করছে এই উপাদানগুলি। কিন্তু এর মধ্যেও সীমাবদ্ধতা আছে। কীরকম সীমাবদ্ধতা? অলিখিত উপাদান ঘটনা, কারণ বা ফলাফল বিস্তারিত একটা বিবরণ কিন্তু সবসময় দিতে পারে না। লিখিত উপাদান থেকে আমরা বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পারি, কিন্তু অলিখিত উপাদান অনেক সময় এমন কিছু ঘটে যেগুলো থেকে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারি না। অনেক সময় খনন করতে গিয়ে নিদর্শন ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনও হতে পারে যে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে অনেক কিছু জানতে পারতাম, হয়তো খনন করতে গিয়ে কোনো ক্ষতিগ্রস্তের জন্য আমরা সেই তথ্য আজকে পাইনি। এবং এক একজন ঐতিহাসিক কীভাবে ব্যাখ্যা করছেন তার দক্ষতার উপর নির্ভর করছে বিষয়গুলো। দক্ষতা যদি না থাকে, তাহলে সঠিক যে উপাদানের ভিত্তিতে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে কিন্তু পারবো না। এর পাশাপাশি আমরা যদি ইতিহাসের উপাদানের গুরুত্বগুলো দেখি, তাহলে দেখব যে উপাদান সাধারণত একটি ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠা করে। অর্থাৎ যে আমরা উপাদান পাচ্ছি তার একটা সত্য কতটা মিথ্যা, সেটা কিন্তু আমাদের প্রমাণ করে দেয়। অশোকের শিলালিপি আমরা যেমন দেখেছি যে অশোকের শিলালিপি থেকে আমরা ধর্মপ্রচারের কথা জানতে পাচ্ছি, আর সাঁচি স্তূপ তা প্রমাণ করছে। অর্থাৎ একটা সঙ্গে আরেকটাকে সেটাকে প্রমাণ করার জন্য কিন্তু রয়েছে। অর্থাৎ অশোকের শিলালিপি ধর্মপ্রচার যখন করছে সেটা কতটা সত্য, তার সাঁচি স্তূপের থেকে আমরা তা প্রমাণ পেয়েছি। সমাজে বিভিন্ন চিত্রগুলো ফুটিয়ে তোলে। যখন আমরা একাধিক উৎস তুলনা করে পক্ষপাতিত্ব দূর করার চেষ্টা করি, যেমন হিউয়েনসাংয়ের যে বিবরণ, সেখান থেকে আমরা নালন্দার যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন, অর্থাৎ সেখান থেকে আমরা একটা প্রমাণ কিন্তু পেয়ে যাই, একে অপরের একটা পরিপূরক হিসাবে কাজ করে। শিক্ষামূলক কিছু মূল্য অবশ্যই রয়েছে। হয়তো আমরা ইতিহাস থেকে যখন শিখছি তখন হয়তো ভুল শিখি,
এবং ভবিষ্যৎ গঠনে অনেকটাই কিন্তু সাহায্য পায়। অর্থাৎ শিক্ষামূলক আমাদের একটা মূল্য কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে থাকে এই উপাদানগুলো ভবিষ্যতের জন্য, এবং অবশ্যই আমাদের একটা পরিচয় কিন্তু গঠন করে। বাংলার পাল যুগে যে বিহারগুলো বাঙালি ঐতিহ্যের একটা প্রতীক হিসাবে কিন্তু কাজ করেছে। কিন্তু আধুনিক প্রেক্ষাপটে উপাদানের ব্যবহার কীরকম, অর্থাৎ আজকে যখন আমি ইতিহাস নিয়ে আলোচনা করব বা উপাদান হিসাবে ব্যবহার করব, কোন কোন উপাদানগুলোকে আমি ব্যবহার করতে পারি ইতিহাসের উপাদান হিসাবে, সেক্ষেত্রে আপনি ডিজিটাল টুলস ব্যবহার করতে পারেন, ক্রায়োমেট্রিক্স অর্থাৎ যেটা পরিসংখ্যান ভিত্তিক ইতিহাস বিশ্লেষণ করার জন্য অর্থনৈতিক তথ্য ব্যবহার করা যেতে পারে, কার্বন ডেটিং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বয়স নির্ধারণ, আমরা জানি যে C14 বা কার্বন 14 পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে যে কোনো পুরাতন বস্তুর বয়স নির্ধারণের জন্য, ডিজিটাল আর্কাইভ অর্থাৎ উৎসগুলি ডিজিটাল ফরম্যাটে সংরক্ষিত আছে কিনা সেগুলো দেখার জন্য আমরা এএসআই এর ডিজিটাল সংগ্রহশালা সেখান থেকে নিতে পারি। এবং এছাড়াও বেশ কিছু মৌখিক ইতিহাস যেগুলোকে আমরা বলছি ওরাল ট্র্যাডিশন, যে নতুন উৎস হিসাবে গণ্য হচ্ছে। যেমন ধরুন আদিবাসী বিভিন্ন যে সম্প্রদায় তাদের গল্পগুলোকে আমরা ব্যবহার করতে পারি ইতিহাসের উপাদান হিসাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।